শুরু করছি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমরা দেখেছো আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা পর্যন্ত। এরপর ব্যান্ডেল চার্চ ঘোরা শেষ করে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করি দুপুর 2টো নাগাদ। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমাদের পরবর্তী গন্তব্য হবে হুগলির ইমামবাড়া। লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হুগলির ইমামবাড়ার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বন্ধুরা হুগলি ইমামবাড়া। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। হুগলির ব্যান্ডেল চার্চ ও হুগলির ইমামবাড়ার দূরত্ব খুব একটা বেশি নয়। পায়ে হেঁটে হয়তো 2 থেকে 3 মিনিটের রাস্তা হবে, পায়ে হেঁটে হয়তো 5 থেকে 10 মিনিটের রাস্তা হবে। আমরা গাড়িতে গিয়েছিলাম, 3 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাই হুগলির ইমামবাড়ার কাছে। এরপর ধীরে ধীরে আমরা সকলেই প্রবেশ করি সেই ইতিহাস সম্বলিত হুগলির ইমামবাড়া প্রাঙ্গণে। সেখানে গিয়ে আমি বেশ কিছু ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করছিলাম সেখানে দাঁড়িয়ে। বন্ধুরা, আমরা ফাইনালি এন্ট্রি নিয়েছি হুগলির ইমামবাড়া। আমরা প্রথমে হুগলির ব্যান্ডেল চার্চ দেখে হুগলির চুঁচুড়ায় অবস্থিত এই ইমামবাড়াতে এলাম। এটা মূলত 19 শতকে তৈরি ইসলামিক স্থাপত্যের একটি বিশেষ নিদর্শন। এটি তৈরি করেন হাজি মোহাম্মদ মহসিন। এখানে বেশ 19 শতকের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তৎকালীন সময়ে শিয়া মুসলমানদের ধর্মীয় পীঠস্থান হিসাবে এটি কাজ করত এবং জামে মসজিদ হিসাবে বহুকাল এখানে নামাজ পড়া হয়েছে। এবং এখানে বিভিন্ন সময় মহরম থেকে শুরু করে অন্য অন্য সময় শিয়া মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মহরম থেকে শুরু করে শবে বরাত ও বিভিন্ন অনুষ্ঠানে এর বিভিন্ন সাজিয়ে তোলা হয়। এর ঐতিহাসিক গুরুত্ব অসামান্য। হাজি মোহাম্মদ মহসিন 19 শতকে নিজস্ব অর্থায়ন ও কিছু সূত্রে জানা যায় যে পারস্য সহযোগিতায় এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এখানে আজও নামাজ পড়া হয় সামনের ওই সারিতে। এখানে যে মহরমের সময় তাজিয়া তোলা হয় তারও ব্যবস্থা রয়েছে। এছাড়া কোরআনের বিভিন্ন আয়াত লেখা রয়েছে দেয়ালগুলিতে। ফার্সি স্থাপত্যের নিদর্শন হিসাবে এখানে কোরআনের বিভিন্ন আয়াত লেখা রয়েছে আজও। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো মূলত হচ্ছে প্রতি বছর মহরমের যে তাজিয়া বের করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা প্রত্যেক বছর একটা করে তৈরি করে। এই একটা আরও ঘরগুলোর দিকে রয়েছে। এরপর পুরো ইমামবাড়া ঘুরে দেখতে দেখতে আমরা দেখলাম ইমামবাড়ার পিছন দিক দিয়ে গেট রয়েছে, যে গেট দিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যায় গঙ্গার ধারে। এই গঙ্গার ধারে রয়েছে ইমামবাড়ার বেশ কিছু ধ্বংসাবশেষ অংশ এবং এর কাছেই রয়েছে একটি সূর্য ঘড়ি, যে সূর্য ঘড়িকে কেন্দ্র করে আগেকার দিনে সূর্যের পতন কোণের উপর ভিত্তি করে সময় নির্ধারণ করা হতো। এছাড়াও এখানে রয়েছে একটি সংরক্ষিত রুম যার মধ্যে ক্যামেরা নিষিদ্ধ। এই রুমের মধ্যে মূলত শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা তারা তাদের ধর্মকে তাদের মতো করে উপাসনা করে। এরই মধ্যে সম্ভবত হাজি মোহাম্মদ মহসিনের এইভাবে সম্পূর্ণ হলো আমাদের হুগলি ইমামবাড়া দেখা। এরপর বেরিয়ে পড়ব আমরা হুগলির ইমামবাড়া দিয়ে। তার আগে এর কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানা যাক। যা যা সেদিন ওখানে দাঁড়িয়ে বলতে পেরেছিলাম সেগুলো বাদে এই হুগলির ইমামবাড়া নিয়ে আরও বেশ কিছু ইতিহাস রয়েছে। হুগলি ইমামবাড়া নির্মিত হয় 1861 খ্রিস্টাব্দে। এই ইমামবাড়া তৈরি করেছিলেন হাজি মোহাম্মদ মহসিন, যিনি বাংলার ইতিহাসে একজন মহান সমাজসেবক হিসেবে পরিচিত, যার লেখা আমরা ক্লাস 5-এর ইংরেজি বইতে পড়েছিলাম। এই ইমামবাড়া শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় নয়, এটা শিক্ষা, মানব সেবা আর সামাজিক কল্যাণের প্রতীক। ইমামবাড়ার স্থাপত্য দেখলেই বোঝা যায় এতে মুঘল ইসলামিক শিল্পকলার অসাধারণ ছাপ রয়েছে। 2টি উঁচু মিনার, খোদাই করা দেওয়াল আর বিশাল প্রাঙ্গণ, সব মিলিয়ে স্থাপত্যটি সত্যি চোখে পড়ার মতো, ইতিহাস আর নৈপুণ্যে ভরা। এরপর ইমামবাড়া থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হুগলি সেন্ট্রাল জেল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি সেন্ট্রাল জেল সংরক্ষণের জন্য সরকারি কাজ চলছে। তাই আমরা পরবর্তী গন্তব্য চলে গেছিলাম যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ধ্বনি রেখেছিল। তারা সেই ইতিহাস সম্বলিত বাড়িতে আমরা প্রবেশ করেছিলাম। কিন্তু বাড়িতে প্রবেশ করার পর আমাদের একটা এই মুহূর্তে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে বন্দে মাতরম ধ্বনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে লিখেছিলেন, এই তার বাসভবন এবং পাশেই
গঙ্গার পাশ এই যে রয়েছে। কিন্তু বাড়িতে প্রবেশ করার পর আমাদের সত্যি অবাক লাগলো যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বর্তমান সরকার এত কিছু বলছে করছে, কিন্তু তার বাড়িটা এখন ধ্বংসাবশেষ পরিণত হয়েছে। তার বাড়িতে নেই কোনো সংরক্ষণের ব্যবস্থা, নেই কোনো কিছু, সমস্ত কিছু যেন জীর্ণ শীর্ণ অবস্থা। আর কিছুদিন পরে হলেই হয়তো বাড়িটা গঙ্গার বক্ষে তলিয়ে যাবে। নেই কোনো সংরক্ষণের ব্যবস্থা। পারলে সরকার টিকিটের ব্যবস্থা করে বাড়িটা সংরক্ষণ করতে পারে। আমরা সেখানে গিয়েছি, দেখলাম কত পর্যটকের ভিড়। যাই হোক, বাড়িটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই আবেদন থাকবে, এই বাড়িটাকে সত্যি তার অসামান্য অবদানের জন্য নিশ্চয়ই সংরক্ষণ করা প্রয়োজন। চট্টোপাধ্যায় যে অসামান্য কৃতিত্ব রেখে গেছিলেন, তার সেই কৃতিত্বের সাক্ষ্যস্বরূপ তার এই বাসভবনটা অবশ্যই সংরক্ষণ করা উচিত বলে আমি অন্তত মনে করি। আমাদের স্যার রয়েছে একজন সাহিত্যের শিক্ষক হিসেবে, বলবেন কিছু যে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়িটা বন্দে মাতরম গান লিখেছিলেন এবং তারই একটা স্মৃতি, পুরানো স্মৃতি আমাদের। আর যে ভগ্ন অবস্থা, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কিছু ব্যবস্থা নেয় সে সম্বন্ধে অবশ্যই নেবে সরকার, তাই অবশ্যই ব্যবস্থা নেবে, কারণ এত সুন্দর একটা স্থাপত্য। আশা করি পরবর্তীকালে এসে আরও দেখবো বঙ্কিমের অনেক সাহিত্যের নিদর্শন এখানে। হ্যাঁ, অবশ্যই এই বাড়িকে সরকার যাতে সংরক্ষণ করে সেটা আমরা সকলেই চাইবো। তাদের থেকে টিকিট ব্যবস্থা করলে কি এটা সংরক্ষণ করা যাবে না? নিশ্চয়ই যাবে। সরকারকে এই বিষয়ে ভেবে দেখার অনুরোধ রইল যে বাড়িতে একসময় কত বীর বিপ্লবীরা এসে ইংরেজদের বিরুদ্ধে গুটি সাজিয়েছে, সে বাড়ি আজ ধ্বংসাবশেষে পরিণত হতে যাচ্ছে। বাড়িটার জীর্ণ শীর্ণ পরিস্থিতি হলেও এর ইতিহাসের গুরুত্ব এতটুকুও কমে যায়নি। এর দেয়ালগুলোর গায়ে লেখা রয়েছে বঙ্কিমচন্দ্রের জীবন, সাহিত্য আর তার চিন্তাধারার নানান কথা। কোন সময়ে কোন বীর বিপ্লবী এসেছিল তার বাড়িতে, তার কিছু লিপি কথা। তিনি শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন জাতীয় চেতনার পথপ্রদর্শক। বন্দে মাতরম প্রকাশিত হয় 1882 সালে। তার লেখা উপন্যাস আনন্দ মঠের মধ্য দিয়ে এই গান ধীরে ধীরে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছিল। এই বাড়িতে বসেই একজন মানুষ কলম আর কাগজ দিয়ে জাগিয়ে তুলেছিল একটা জাতির আত্মসম্মান। আজ যখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে এই লেখা আর দেয়ালগুলোর দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল ইতিহাস শুধু বইয়ে থাকে না, ইতিহাস বেঁচে থাকে এই রকম নীরব ঘরগুলির মধ্যেও। এই বাড়ি আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেমের জন্ম অনেক সময় খুব সাধারণ এক ঘরেও হয়, কিন্তু তার প্রভাব থাকে চিরকাল, যা আজও বহমান ইতিহাসের পাতার মধ্যে তথা গোটা ভারতবাসীর অন্তরে অন্তরে। আমরা আমাদের অমরজ্যোতি কোচিং সেন্টারের যে হুগলি জেলার 3টে স্পটে ঘোরার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এরপর আমরা চলে এলাম আমাদের গাড়িতে। এবার আমাদের সরাসরি গন্তব্য, যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেখানে আবার ফিরে আসা। তাই গাড়িতে উঠি আমরা 6টা 4 নাগাদ। শুধু লক্ষ্য করছিলাম ম্যাপে কতটুকু আর যেতে হবে। এরপর আমরা জিটি রোড পার করে হুগলি সেতু ততক্ষণে খুলে দেওয়ায় হুগলি সেতুটা পার করলাম। হুগলি সেতু পার করেই আমাদের আজকের এই যাত্রাপথে সালের অমরজ্যোতি কোচিং সেন্টারের শিক্ষামূলক ভ্রমণ শেষ হলো। হুগলির ব্যান্ডেড চার্চ, হুগলির ইমামবাড়া, হুগলির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসভূমি।